প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের ইংরাজি শিক্ষক সুবীর কুমার ঘোষ আর তোমাদের প্রত্যেককেই আমার অনলাইন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি কবিতা অন কিলিং এ ট্রি বাই জিভ প্যাটেল এই কবিতাটি পড়তে চলেছি। তাহলে তোমরা সাথে থাকো এবং কবিতাটি চিত্রসহ পুরো বাংলাতে বুঝে নাও। অন কিলিং এ ট্রি, কে লিখেছেন? জিভ প্যাটেল। হ্যাঁ, জিভ প্যাটেল নাম শুনেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে জিভ প্যাটেল একজন ভারতীয় লেখক। 1940 সালে তিনি ভারতের মুম্বাইতে জন্মগ্রহণ করেছিলেন। এই জিভ প্যাটেল কে ছিলেন? না, জিভ প্যাটেল ছিলেন একজন প্র্যাকটিসিং ফিজিশিয়ান আর একজন পেইন্টার, আর্টিস্ট আর কি, এবং একজন প্লে রাইট। তো তারই কবিতা অন কিলিং এ ট্রি। কবিতার টাইটেলটাই শুনে কেমন একটি লাগছে না, যে অন কিলিং এ ট্রি মানে একটি গাছকে হত্যা করতে হলে, যেখানে গাছ বাঁচানোর কথা বলছে সেখানে এখানে কবিতাটা জিভ প্যাটেল কিনা বলছেন না অন কিলিং এ ট্রি, একটি গাছকে হত্যা করতে হলে। তাহলে কেন এই কবিতা, কি আমাদের কবি বলতে চাইছেন, আমরা সবটাই কিন্তু দেখে নেব। তাহলে তোমরা টেক্সট বুকটায় চলে এসো, আমরা দেখে নিই জিভ প্যাটেল সম্পর্কে আরো যেটা লেখা আছে তোমাদের টেক্সটে, সেটা একটু পড়ে নিই। জিভ প্যাটেল 1940 তার জন্মসালটা দেওয়া আছে, বললাম মুম্বাইতে তার জন্ম। ইজ এ রিনাউন্ড ইন্ডিয়ান পোয়েট, একজন কবি, ভারতীয় কবি, প্লে রাইট, নাট্যকার, অ্যান্ড পেইন্টার, আর্টিস্ট। তিনি পেইন্টিংও করতেন। ইন হিজ পোয়েট্রি, তার কবিতাতে, প্যাটেল ইউজেস এ সিঙ্কোপেটেড রিদম। সিঙ্কোপেটেড রিদম কি জিনিস স্যার? সিঙ্কোপেটেড রিদম। সিঙ্কোপেটেড রিদম মিন্স ছন্দ মেলহীন যে ধারা, ছন্দ মেলহীন যে প্যাটার্ন। আর একটু সহজ করে বললে, তোমরা ছোটবেলাতে যখন পড়তে দেখবে একটা ছন্দ থাকতো, যেমন অয়ে অজগর আসছে তেরে, আয়ে আমটি খাবো পেরে। এই যে তেরে আর পেরে। আর কি, ছোট খোকা বলে অ আ, শেখে নিশে কথা কওয়া। দেখেছো, অ আ কথা কওয়া, এই যে মিল। ইনার কবিতাতে কিন্তু সেই মিলটা নেই, তাই সিঙ্কোপ্যাটেড রিদম তিনি ইউজ করেছেন। আর he brings the flavor of everyday speech in his poetry। অর্থাৎ প্রতিদিন আমরা যে ভাষাতে কথা বলি, আমরা কিন্তু যে সাহিত্যের যে ভাষা, সেই ভাষাটা ইউজ করি না দৈনন্দিন জীবনে কথা বলার সময়। তো সেই কথাটাকেই তিনি তুলে নিয়েছেন এবং তিনি সেই ফ্লেভারটা, দৈনন্দিন জীবনের কথা বলার যে ফ্লেভার, যে স্বাদ, সেই স্বাদটাকেই তুলে ধরেছেন তার কবিতাতে। Some of his notable works are, তার কিছু কিছু বিখ্যাত কাজ আছে, সেগুলো কি? The Mirroring 1991 এ লেখা, How do you withstand body 1976 এ এটা লেখা। এটা তো গেল জিভ প্যাটেল সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জানলাম। এবার আমাদের কবিতাটি কি নিয়ে? অন কিলিং এ ট্রি, একটি গাছকে মারতে হলে। এখানে লেখক তার কবিতাতে এটা বর্ণনা করেছেন যে কিলিং এ ট্রি ইজ এ সেরেমোনিয়াল অ্যাক্ট। খুব উৎসব হইচই করে কাজ করতে হবে, এরকম একটা কাজ, এবং এই ডেলিবারেট অ্যাক্ট। কি সুবিবেচিত ভাবে, সুচিন্তিত ভাবে একটা গাছকে পুরোপুরি হত্যা করা যায়, নিধন করা যায়, এই কবিতার মাধ্যমে তিনি তুলে ধরেছেন। কেন এরকম একটি কবিতা লিখলেন? গাছ হত্যা করা নিয়ে কবিতা লেখা যায়, গাছ লাগানো নিয়ে, গাছের প্রয়োজনীয়তা নিয়ে কবিতা লেখা যায়। তাহলে আমরা টেক্সটেই আছে, দেখো সেখানটায় আমরা আরেকটু পড়ি, যে সেকেন্ড স্ট্যান্জা কবি পরিচিতির ওখানে, সেখানে কিন্তু বলে দেওয়া আছে কবিতাটি কি নিয়ে। আমরা পড়লে আরো একটু আমাদের কাছে স্পষ্ট হবে। The poem is about the harm done to the environment by human beings। আমাদের যে পরিবেশ, সেই পরিবেশের যে ক্ষতি মনুষ্য দ্বারা হয়ে চলেছে, সেইটা নিয়েই কিন্তু এই কবিতা।
কিন্তু এ তো গাছকে হত্যা করা নিয়ে কবিতা স্যার। দেখো না, আরো আমরা এগিয়ে গেলে আরো বুঝতে পারবে। In a voice of sarcasm and irony, the poet speaks of man's violence and impatience towards nature. কি বললেন না, উনি তো মানুষের যে নিষ্ঠুরতা, বর্বরতা, ভায়োলেন্স এন্ড কি ইমপেশেন্স, অসহিষ্ণুতা, যে প্রকৃতি তাকে আশ্রয় দিয়েছে, তাকে ধারণ করে আছে, সেই প্রকৃতি মাতার প্রতি মানুষের রয়েছে কি নিষ্ঠুরতা, বর্বরতা, অসহিষ্ণুতা। তাই তিনি তার এই টাইটেলে অন কিলিং এ ট্রি তীব্র শ্লেষ, সার্কাসম, বিদ্রুপ, ব্যঙ্গ এইগুলো ব্যবহার করেছেন। তাহলে এটা একটা বিদ্রুপাত্মক, শ্লেষাত্মক একটি কবিতা। তাই এই টাইটেলটাই কিন্তু এইভাবে ইউজ করা হয়েছে। আমি বিশদে এইগুলো নিয়ে আলোচনা করছি এখনই। তাহলে সার্কাসম, সার্কাসমটা তিনি ব্যবহার করেছেন। সার্কাসমের উদাহরণটা কি না, সার্কাসম হচ্ছে ডিরেক্টলি অ্যাটাক করা, একটা ব্যঙ্গ করা। যেমন আমি দুটি উদাহরণ দিচ্ছি, তোমরা পরিষ্কার বুঝতে পারবে। সাম সোলজার্স আই নো আর অ্যাফ্রেড টু ডাই। কিছু কিছু সৈনিক আছে আমি জানি তারা মরতে ভয় পায়। এই যে একটা তীব্র আক্রমণ কিছু সৈনিকের প্রতি, এটাকেই বলা হচ্ছে সার্কাসম। আরো কি একটা উদাহরণ দিই না, ইওর বাগস আর গ্রেটার দ্যান ইওর বাইট। মানে কি, তোমার যে কথাগুলো সেইগুলো তোমার ক্ষতিকর কাজের থেকেও ভয়ঙ্কর। এই যে একটা আক্রমণ করা হচ্ছে। অপরদিকে আয়রনিতে চলে এসো। আয়রনিটাও কিন্তু একটা শ্লেষ। সেই আয়রনিটা এরকম ডিরেক্ট একটা আক্রমণ নয়, পক্ষান্তরে একটা অপোজিট ওয়েতে বলা। যেমন যেমন কি, যেমন একটা উদাহরণ দেখো, খুব মজার একটা উদাহরণ। দ্য অপারেশন ওয়াজ সাকসেসফুল বাট দ্য পেশেন্ট ডায়েড। কি বলা হচ্ছে যে অপারেশন তো সাকসেসফুল হয়েছে কিন্তু রোগীটাই মারা গেছে। তাহলে কি বলা হচ্ছে বুঝতেই পারছো যে এমন অপারেশন হয়েছে যে রোগী মারা গেছে। অপরদিকে আরেকটা কথা যে সুদীপ্ত সেন ইজ অ্যান অনারেবল পারসন। সুদীপ্ত সেন ইজ অ্যান অনারেবল পারসন। সুদীপ্ত সেনকে না সারদা কাণ্ডে যিনি জড়িত। তো এইরকম একজন ব্যক্তিকে অনারেবল পারসন বলা হচ্ছে, সম্মানীয় ব্যক্তি। তার মানে বুঝতেই পারছো যে একটা শ্লেষ এখানে কাজ করছে, একটা বিদ্রুপ কাজ করছে। এটাই হচ্ছে আয়রনি। তাহলে এই কবিতার টাইটেলে এইরকমই একটা সার্কাসম, এইরকমই একটা শ্লেষ কিন্তু কাজে লাগিয়েছেন মনুষ্য জাতির প্রতি। মানুষের যে অবিবেচক যে কাজ, গাছকে নিধন করা, তারই জন্য তিনি এইরকম একটি টাইটেল ব্যবহার করেছেন। আরো কি লেখা আছে আমি পড়ি। The poem is written in free verse. The poem is written in free verse. পরীক্ষাতে এবারই এইচএসে প্রবাবলি এটা এসেছিল যে কোন প্যাটার্নে লেখা। ফ্রি ভার্স হচ্ছে মুক্ত ছন্দ। হোয়াট ইজ ফ্রি ভার্স স্যার? ফ্রি ভার্স ইজ কম্পোজড ইন শর্ট লাইনস অর ইররেগুলার লাইন লেন্থস and in lack rhythms. তাহলে কি বললাম, ফ্রি ভার্স মূলত কিভাবে কম্পোজ করা হয়ে থাকে, লেখা হয়ে থাকে না শর্ট লাইনস, ছোট ছোট লাইন মূলত লেখা হয়, আর কি ইরেগুলার লাইন লেন্থস, তার যে লাইনগুলো থাকবে তার লেন্থস গুলো কিন্তু ইরেগুলার থাকবে। মানে একটা ছোট একটু বড়, কোনোটা একটু বড়, সমান একেবারে একই লেন্থের লাইন থাকছে না। আর কি and in lack rhythms, রিদমিং প্যাটার্ন থাকবে না। এই জন্যই বলা হচ্ছে ফ্রি ভার্স, মুক্ত ছন্দ। একটু আগেও তোমরা দেখেছো যে কি বলেছেন না, উনি সিঙ্কোপ্যাটেড রিদমে লিখেছেন। সিঙ্কোপ্যাটেড রিদমে তিনি এই কবিতা, তার কবিতাগুলি লিখতেন। এখানেও তাই ফ্রি ভার্সে তিনি লিখেছেন কবিতা যেখানে কোনো ছন্দ নেই, মুক্ত ছন্দ। আরেকটি কথা তোমাদের এক্ষেত্রে বলা প্রয়োজন যে এই কবিতাতে এইরকম একটা টাইটেল চয়নের মধ্য দিয়ে এরকম একটি টাইটেল যে অন কিলিং এ ট্রি, একটি গাছকে হত্যা করতে হলে কোথাও যেন তিনি একটা রিভার্স সাইকোলজির ব্যবহার করেছেন। এই রিভার্স সাইকোলজিটা কি? রিভার্স মানে কি বিপরীত একটা সাইকোলজি, মনস্তাত্ত্বিক বিষয়কে কাজে লাগিয়েছে। সাপোজ ধরো হাঁটুতে কোনো ব্যক্তির অপারেশন হয়েছে, হাঁটুতে অপারেশন হয়ে তাকে আবার স্বাভাবিকভাবে তারপর চলাফেরা করতে হবে। তো অপারেশনের পরে যখন উনি পা ফেলবেন নিশ্চয়ই ব্যথা লাগবে। তো সেক্ষেত্রে অনেক সময় ডাক্তাররা কি করেন, ডাক্তাররা যদি সরাসরি
ওই পেশেন্টকে বলেন যে আপনি পাটা সোজা করুন তো, আপনি একটু উঠে দাঁড়ান তো, আপনি একটু হাঁটুন তো, তাহলে ওই পেশেন্ট কিন্তু ভয় পাবে এবং বলবে না প্রচন্ড ব্যথা হচ্ছে, আমি পারছি না, আমি পারবো না, ভয় পাবে। তো ডাক্তারবাবুরা সেখানে একটা রিভার্স সাইকোলজি কাজে লাগাতে পারেন। উনি বলতে পারেন, আচ্ছা আপনার তো হাঁটুতে অপারেশন হয়েছে, এখনো মনে হয় বেশ ব্যথা আছে, বলুন আপনি পাটা কি নাড়াতে পারবেন? একটু পারবেন না, না? তখন কিন্তু পেশেন্ট চেষ্টা করে পাটাকে নাড়াতে। এরপর আবার বললেন, আচ্ছা আপনি কি দাঁড়াতে পারবেন এখন? না না, এখন মনে হয় দরকার নেই, ঠিক আছে আরো কয়েকদিন দাঁড়ান না, তারপরে দাঁড়াবেন, তাড়াহুড়োর করার কি আছে? তখন পেশেন্ট কিন্তু তার মনে একটা কাজ করবে, একটু চেষ্টা করে দাঁড়ানোর জন্য, কতই বার কষ্ট হবে। এইভাবে রিভার্স সাইকোলজিকে কাজে লাগিয়ে কিন্তু ডক্টররা পেশেন্টদের মাঝে মাঝে ট্রিট করে। তো এই রিভার্স সাইকোলজি কিন্তু এখানে কাজে লাগালেন, যে মানুষকে এত বলা হচ্ছে যে গাছ আমাদের বন্ধু, একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান, কিন্তু এইগুলো কর্ণপাত করছে না কিছু সংখ্যক মানুষ। সেই মানুষদের জন্য এই কবিতাটি বিশেষ করে তিনি একটি রিভার্স সাইকোলজি এখানে কি কাজে লাগিয়েছেন। রিভার্স সাইকোলজির যে ব্যাপারটা এই কবিতায় কিন্তু সেখানে কাজে লাগিয়েছেন। তাহলে আমি বললাম যে এই কবিতাটা হচ্ছে এ ডেলিবারেট অ্যাক্ট অফ কিলিং এ ট্রি কমপ্লিটলি। কিভাবে? সুবিবেচিতভাবে, সুচিন্তিতভাবে একটি গাছকে পুরোপুরি নিঃশেষ করে দেওয়া যায়, নিধন করা যায় বা হত্যা করা যায়। তাহলে এই যে হত্যা করা শব্দটির সঙ্গে একটা পার্সনিফিকেশন তোমরা কিন্তু বুঝতে পারছো। পার্সনিফিকেশন মিন্স ব্যক্তিত্ব আরোপ করা। আমি কবিতাটি পড়ার সময় আরো এই বিষয়ে বলছি, তাহলে তোমরা কবিতাটিতে মনোযোগ করো। It takes much time to kill a tree. একটি গাছকে হত্যা করতে হলে অনেকটা সময় লাগে, খুব সহজে হত্যা করা যায় না। একটি মানুষকে যত সহজে হত্যা করা যায়, একটি গাছকে অত তাড়াতাড়ি হত্যা করা যায় না। Not a simple jab of the knife will do it. ছুরির যে একটি সিম্পল জ্যাব, আঘাত, সেই আঘাত এই কাজটি করতে পারবে না। It has grown slowly consuming the earth. কি বলছে? ধীরে ধীরে এটা বেড়ে উঠেছে। যে আর্থ, প্রকৃতি মাতা, সেই মাতার থেকে পুষ্টি রস শোষণ করে এটি ধীরে 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 আস্তে 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 বেড়ে উঠেছে। রাইজিং আউট অফ ইট, এর যে ভূভাগ, ভূত্বক, সেখান থেকে আস্তে আস্তে বেড়ে উঠেছে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, এবং এর খাদ্য সংগ্রহ করেছে কোথা থেকে? আপন ইটস ক্রাস্ট। ক্রাস্ট মিন্স যে ভূত্বক, উপরের যে হার্ড যে সেল অফ দ্য আর্থ, উপরের যে ভূভাগ, শক্ত যে ভূত্বক, সেটাই হচ্ছে ক্রাস্ট। গাছ ওখানেই রোপণ করা হয়, তো সেখান থেকে সে তার পুষ্টিরস শোষণ করে। তাই ফিডিং আপন ইটস ক্রাস্ট, এই ভূভাগ থেকে, ভূত্বক থেকে সে তার পুষ্টিরস শোষণ করেছে। অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, আর আমরা জানি কি গাছকে বাঁচতে হলে তার আলো প্রয়োজন হয়, বাতাস প্রয়োজন হয়, জলের প্রয়োজন হয়। তাই এগুলো সে প্রকৃতির কাছ থেকেই পায়। তাই অ্যাবজর্ব করেছে, সে শোষণ করেছে। ইয়ার্স অফ সানলাইট, বছরের পর বছর সূর্যালোক সে পেয়েছে। এয়ার, বাতাস পেয়েছে। ওয়াটার, জল পেয়েছে। এইভাবে সে বেড়ে উঠেছে। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইড, কোয়েশ্চেন এটা নিয়েও আসে। লেপ্রাস হাইড রিলেটেড টু লেপ্রসি। হোয়াট ইজ লেপ্রসি? লেপ্রসি তোমাদের যে বাংলায় বলা হয়, এটি একটি স্কিন ডিজিজ, সেটা হচ্ছে কুষ্ঠরোগ। কুষ্ঠরোগ আক্রান্ত ব্যক্তির স্কিন দেখবে মসৃণ থাকে না, সেটা রাফ হয়ে যায়। তোমরা স্ক্রিনেও তো দেখতে পাচ্ছ যে একজন কুষ্ঠরোগীর যে স্কিন সেটা কেমন রাফ হয়ে যায়। তো গাছের যে বাকল বা ছাল, সেটি কিন্তু ওই রকম মসৃণ সবসময় থাকে না, বরঞ্চ অমসৃণ থাকে, রাফ থাকে। তো সেটাকেই তুলনা করা হয়েছে একজন কুষ্ঠরোগীর যে স্কিন, লেপ্রসি যেটা কুষ্ঠরোগ, তার সঙ্গে। তাহলে এখানে কি বলতে চাইছেন কবি জি প্যাটেল? না, and out of its leprous height, তার কুষ্ঠরোগীর ন্যায় যে
অমসৃণ বাকল বা ছাল, সেখান থেকে কি নির্গত হচ্ছে? স্পাউটিং লিভস। আস্তে আস্তে পাতা সেখানে কি গজাচ্ছে, সেখান থেকে পাতা উৎপন্ন হচ্ছে সেই বাকল বা ছাল থেকে। এখনো কিন্তু বলেননি কিভাবে মারতে হবে একটা গাছকে। তিনি গাছের কিভাবে বেড়ে ওঠা, কিভাবে আস্তে আস্তে সে বেড়ে ওঠে, সেটাই এখন এখানে বর্ণনা করছেন। তারপরে আরো উনি কি বললেন, গাছকে তাহলে কিভাবে মারা যাবে? আমাদের কিন্তু টাইটেলটাই ছিল অন কিলিং এ ট্রি। দেখে নিই আমরা এরপর কবি কি বলতে চাইছেন। So hack and chop, but this alone won't do it. যতই ফালি ফালি করে কাটা হোক, হ্যাক অ্যান্ড চপ মিনস কাটিং ইনটু স্মল পিসেস, অর্থাৎ ছোট ছোট খণ্ডে বা টুকরোতে কাটা। তোমরা চপিং শব্দটির সঙ্গে কিন্তু পরিচিত। কোথায় পড়েছো একটু মনে করো না? ক্লাস 11-এ লীলাস ফ্রেন্ডে সিদ্ধা যে সার্ভেন্ট ছিল, তার কাজ ছিল যেগুলো, তার মধ্যে একটা ছিল চপিং ফুডস, কাটা। তো সেই চপিং মিনস ফালি ফালি করে টুকরো টুকরো খণ্ডে কাটা। এছাড়াও চপিং অনিয়ন্স, চপিং ভেজিটেবলস, এগুলো আমরা বলতে শুনি বা ইউজ করি। তো গাছকে যদি এরকম ফালি ফালি করে টুকরো টুকরো করে কাটা হয়, একটি বড় গাছকে কাটতে হলে প্রথমে তার ডালপালাগুলোকে কাটা হয়, তার যে ডালগুলো আছে সেগুলোকে কেটে নেওয়া হয়, শাখা পোষকাগুলোকে, তারপরে তার গুঁড়িটাকে কাটা হয়। তো এইভাবে কাটার ফলেও কিন্তু একটি গাছকে মারা যাবে না, গাছকে পুরোপুরি নিঃশেষ করা যাবে না। নট সো মাচ পেন উইল ডু ইট। এতটা যন্ত্রণাও একটি গাছকে নিঃশেষ করতে পারবে না, গাছকে শেষ করতে পারবে না। এই যে যন্ত্রণা বোধ, এটা কিন্তু মানুষের মধ্যেই মূলত দেখি। যন্ত্রণা, পেইন, এটাও কিন্তু তাহলে একটি মনুষ্যত্ব আরোপ করা, পার্সনিফাই করা গাছকে। তো এটা সম্পর্কে আমি তোমাদের বলেছিলাম যে কবিতার মধ্যে আমি আলোচনা করব। আর কি বলছে? দ্য ব্লিডিং বার্ক উইল হিল। রক্তাক্ত বাকল নিজেকে হিল করে নেবে, নিরাময় করে নেবে, সারিয়ে তুলবে। ব্লিডিং আমাদের কোনো কারণে কেটে গেলে অ্যাক্সিডেন্টের হতে পারে, রক্তক্ষরণ হয়, ব্লিডিং। গাছের কি রক্তক্ষরণ হয়? এখানেও কিন্তু ওই মনুষ্যত্ব আরোপ করা হলো, পার্সনিফাই করা হলো। না, গাছের বাকল কোথাও কেটে গেলে অনেক সময় সেখান থেকে কি এক প্রকার রস নিঃসরণ হতে আমরা দেখি, সেটাকেই বলা হচ্ছে গাছেরও যেন রক্ত বের হচ্ছে। তাই ব্লিডিং বার্ক, আমাদের যেমন কোনো ক্ষত স্থান যদি কোনো জায়গায় কেটে যায়, ক্ষত হয়ে যায়, আস্তে আস্তে সেটা সেরে ওঠে, নিরাময় হয়ে যায়, গাছেরাও তেমনি নিজেদের ক্ষতটাকে আস্তে আস্তে কি করবে? সারিয়ে তুলবে, হিল করে নেবে। And from close to the ground will rise curled green twigs. একটি গাছকে কেটে ফেলা হলো, তার ডালপালা কেটে ফেলা হলো, তার গোড়া থেকে কেটে ফেলা হলো, তবুও গাছটি কিন্তু পুরোপুরি মরল না। বহুদিন পর দেখা যেতে পারে জল, আলো, বাতাস, যেগুলো তার প্রয়োজন, সেইগুলো পাওয়ার ফলে ওই গোড়া থেকেই, কোথা থেকেই যেন একটা চারা গাছ আবার তৈরি হয়েছে। তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ, কিন্তু এরকমটা কি হতে পারে? তো প্রায়শই হতে পারে। তাই গাছটিকে কিন্তু এগুলো করেও মারা গেল না। ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, আবার একদম ওই একেবারে মাটির খুব কাছ থেকে কি হচ্ছে? উইল রাইজ কার্ল গ্রিন টুইগস। প্রথমে গাছ উৎপন্ন, চারা গাছ উৎপন্ন হয় কিসের মাধ্যমে? না, কুঞ্চিত সবুজ যে পল্লব বা পাতা, সেগুলো আস্তে আস্তে নির্গমন হয়। তো সেটা আস্তে আস্তে কি নির্গমন হলো, সেগুলো উৎপন্ন হলো মিনিয়েচার বাউস, এবং একই সঙ্গে আস্তে আস্তে তার ছোট ছোট যে শাখা পোশাকা, সেগুলোও তৈরি হলো। তার মানে একটা চারা গাছের আবার সৃষ্টি হচ্ছে। হুইচ ইফ আনচেকড, এবং ওটিকে যদি অক্ষত রাখা হয়, কিভাবে অক্ষত রাখা হবে আমি বলছি এখুনি। উইল এক্সপ্যান্ড এগেইন টু ফর্মার সাইজ। যদি ওই চারা গাছটিকে অক্ষত রাখা হয়, সেটা আবার এক্সপ্যান্ড করবে, বেড়ে উঠবে টু ফর্মার সাইজ, তার পূর্বতন যে আকার, সেই আকারে সে ফিরে যাবে। অর্থাৎ পূর্বে যে এমন বড় গাছ সে ছিল,
সেই রকম একটি বড় গাছে সে পরিণত হবে। আনচেকড মানে অক্ষত রাখাটা কি? অনেক সময় দেখা যায় চারা গাছ গবাদি পশুরা বা তৃণভোজী যারা ছাগল হতে পারে, গরু হতে পারে, তারা তাদের খাদ্যের জন্য ওই গাছকে খেয়ে নেয়। এইরকম যদি কোনো ছাগল বা গরুতে এই গাছটি খেয়ে নেয় তাহলে তো আর তার সেটা বাড়তে পারবে না। তাই যদি অক্ষত থাকে, অথবা কোনো ভিসুরে বলতে পারো, বা কোনো কৃষক যে কেউ ওই রকম জমির পাশে বা রাস্তার পাশে এরকম একটা চারা গাছ আছে, সেটাকে তার কাস্তে দিয়ে কেটে দিল, তাহলে সে আর বাড়বে কি করে? তাই যদি অক্ষত থাকে সে কিন্তু তার পূর্বের আকৃতিতে ফিরে যাবে। ফালি ফালি করে একটি গাছকে কাটলেও গাছ মরছে না, তাহলে গাছকে মারবো কি করে? তীব্র স্ট্রেস, তাই না? কি করে একটা গাছকে মারতে হবে দেখো, একটা প্ল্যানিং ওয়েতে সুচিন্তিত ভাবে কিভাবে গাছকে মারা যায় এই কবিতায় তিনি তুলে ধরেছেন। কি পরিমাণ শ্লেষ, ব্যঙ্গ, বিদ্রুপ তাহলে তিনি ব্যবহার করেছেন একটু ভেবে দেখো। নো, দ্য রুট ইজ টু বি পুলড আউট। তাহলে একটি গাছকে মারতে গেলে কি করতে হবে? দ্য রুট, তার শিকড়টাকে পুলড আউট, ইজ টু বি পুলড আউট, একেবারে টেনে উপড়ে ফেলে দিতে হবে। সমূলে উৎপাটিত করতে হবে একটি গাছকে। সমূলে উৎপাটন করলেই একটি গাছকে মারা সম্ভব। কোথা থেকে উৎপাদন করতে হবে? আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ। যে ভূগর্ভে, যে পৃথিবী বক্ষে সে তার নোঙর গেড়েছে। নোঙর কারা ফেলে? জাহাজ, নৌকা, বোট। তারা জলের স্রোতের মধ্যেও যাতে স্থিতিশীল অবস্থায় থাকতে পারে, এক জায়গায় থাকতে পারে, তাই তারা নরম মাটিতে বর্ষির ন্যায় যে একটা ভারী লোহার যে অংশ সেটা মাটিতে গেঁথে দেয়। এর ফলে কি হয়? তার জাহাজটা স্থির থাকে, বা সেই বোট, নৌকাটা স্থির থাকে। গাছও তেমনি, প্রচন্ড ঝড়েও তার ডালপালা ভেঙে পড়ে, তবু তার যে বিশাল সুগভীরে যে শিকড় প্রবেশ করেছে, সেই শিকড় কিন্তু তাকে ধরে রাখে। তাই একটা গাছকে মারতে হলে তাকে সমূলে উৎপাটিত করতে হবে। কোথা থেকে? অ্যাঙ্করিং আর্থ। তাহলে অ্যাঙ্করিং মানে বুঝতে পারলে নোঙর ফেলা। তাহলে গাছ কিভাবে তার নোঙর ফেলে? না, তার শিকড়ের মাধ্যমে পৃথিবীকে সে আঁকড়ে ধরে থাকে। এর জন্য কি করতে হবে? ইট ইজ টু বি রোপড। দড়ি নিয়ে দড়ি লাগাতে হবে। ইট ইজ টু বি রোপড, দড়ি লাগাতে হবে গাছের গায়ে। টাইড, ভালো করে বাঁধতে হবে। and pulled out, টান দিতে হবে। এরপর snapped out, হ্যাচকা টান দিতে হবে। or pulled out entirely, এবং পুরোপুরি ভাবে একেবারে টেনে সেটাকে সমূলে উৎপাটিত করতে হবে। তখনই একমাত্র কোথা থেকে উৎপাটিত করতে হবে? না, আউট ফ্রম দ্য আর্থ কেভ। তাকে সমূলে উৎপাটিত করতে হবে আউট ফ্রম দ্য আর্থ কেভ। কেভ মানে কি? গুহা। গাছকে যদি সমূলে শিকড় সমেত উৎপাটিত করা হয়, সেখানে কিন্তু একটা গহ্বর সৃষ্টি হবে, একটা গর্ত সৃষ্টি হবে। সেটাকেই বলা হচ্ছে আর্থ কেভ। অর্থাৎ যে গুহায়, যে গর্তের মধ্যে গাছ কি ছিল? একেবারে আঁকড়ে ধরেছিল, সেই গাছকে যখন তুমি সমূলে উৎপাটিত করবে তখনই কিন্তু একটি গর্তের সৃষ্টি হবে, এবং সেটাকেই বলা হচ্ছে আর্থ কেভ। And the strength of the tree exposed, এইবারই গাছের যে শক্তি, সেই শক্তি নিঃশেষ হয়ে যাবে। এক্সপোজড, উন্মোচিত হবে। গাছের শক্তি উন্মোচিত হবে, গাছ এবার ধরাশায়ী পুরোপুরি। মানুষের ক্ষেত্রে যেমন বলা হয় ব্রেন, ব্রেন হচ্ছে মানুষের সব থেকে সেন্সিটিভ জায়গা। সেখানে যদি অল্প আঘাতও লাগে তাহলে কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তেমনি গাছের সব থেকে সেন্সিটিভ, সংবেদনশীল জায়গা হচ্ছে তার শিকড়। গাছের মাথা, ডাল, পালা এগুলো তুমি কেটে দাও, ছেটে দাও, গাছের কিছু ক্ষতি হবে না। কিন্তু যদি তার শিকড় কেটে ফেলে কেউ, শিকড় কেটে দেয়, গাছ কিন্তু বাঁচবে না। তাই বলছে গাছকে সমূলে উৎপাটিত করতে হবে।
and the strength of the tree exposed, আমি বললাম গাছের যে শক্তি সেটা এবার উন্মোচিত হলো, নিঃশেষ হয়ে গেল। কি সেটা? না, the source, এই শক্তির উৎস হচ্ছে হোয়াইট অ্যান্ড ওয়েট, ওই যে সাদা সিক্ত যে অংশটা, the most sensitive, সব থেকে সংবেদনশীল যে অংশটা, hidden for years, বহুদিন ধরে সেটা লুকিয়ে থাকে কোথায়? ইনসাইড দ্য আর্থ, ভূ অভ্যন্তরে, ভূগর্ভে, ভূ অভ্যন্তরে যে সাদা সব থেকে সংবেদনশীল সিক্ত, সিক্ত মানে কি একটু ভিজে ভিজে যে অংশটা, সেটি কি? গাছের শিকড়, যেটি গাছের মূল, যেটি কিনা বহুদিন ধরে বছরের পর বছর ভূগর্ভে কি থাকে? ভূগর্ভকে ধরে আঁকড়ে থাকে। সেটি এখন কি করা হয়েছে? সমূলে উৎপাটিত করা হয়েছে। তাই গাছের শক্তি নিঃশেষ, গাছের শক্তি এবার উন্মোচিত। তাহলে কি গাছকে এবার মারা গেল? গাছকে এখনো পুরোপুরি নিঃশেষ করা গেল না, গাছকে এখনো পুরোপুরি হত্যা করা গেল না। তাহলে গাছকে কিভাবে হত্যা করব? কি নিষ্ঠুর শোনাচ্ছে বলো কথাটা। গাছকে কিভাবে হত্যা করব দেখে নিই। কি ব্যঙ্গের মধ্য দিয়ে, কি বিদ্রুপের মধ্য দিয়ে কবি জিপ প্যাটেল গাছকে পুরোপুরি নিঃশেষ করা যায় বলে ব্যাখ্যা করলেন বা বিশদে বিবরণ দিলেন। Then the matter of scorching and choking in the sun and air, তারপরের বিষয় হচ্ছে না স্কর্চিং, স্কর্চিং হিট, দগ্ধকারী যে রোদ্দুর, দগ্ধকারী রৌদ্রে গাছটাকে ফেলে রাখো, and choking, শ্বাস রোধ করে আসে এমন গরমের মধ্যে গাছটাকে ফেলে রাখো, in sun and air, রৌদ্রের মধ্যে বাতাসের মধ্যে গাছটাকে ফেলে রাখো। অর্থাৎ টিম্বারিং করা, যেটাকে বলা হয় সিজন করা। কাঠকে, গাছ কেটে আনা হলো, সেটাকে সিজন করতে হয় আসবাবের জন্য, আসবাবপত্র তৈরি করার জন্য গাছটাকে সিজন করতে হয়। অর্থাৎ গাছটাকে দীর্ঘদিন রৌদ্র জল আলোর মধ্যে ফেলে রাখতে হয়। তাহলে গাছটা কিন্তু তখন পাকা কাঠ হয়ে ওঠে, পোক্ত কাঠ হয়ে ওঠে। তাই বলছে গাছটিকে অমনি রোদ্দুর জলের মধ্যে রেখে দিতে হবে, এবং স্কর্চিং যে হিট, দগ্ধকারী যে আলো, সেই রৌদ্রের মধ্যে রাখতে হবে। চোকিং, শ্বাসরোধকারী যে তোমার রোদ্দুর, তার মধ্যে রাখতে হবে। তাহলে বুঝতে পারছো কেমন শব্দ চয়ন উনি করেছেন। টুইস্টিং, উইদারিং এন্ড দেন ইট ইজ ডান, এর ফলে কি হবে? রৌদ্রের মধ্যে প্রচন্ড তাপমাত্রায় আবার শীতকালে তাপ সংকোচন হবে, সেই কাঠ মোচড় খাবে। উইদারিং, হার্ড ড্রাই হয়ে যাবে, অত্যন্ত শক্ত হয়ে উঠবে, শুকিয়ে যাবে, একেবারে পোক্ত কাঠে পরিণত হবে, সে আর তখন গাছ থাকবে না। এন্ড দেন ইট ইজ ডান, তারপরে কিন্তু একটি গাছকে সম্পূর্ণভাবে নিধন করা যাবে, নিঃশেষ করা যাবে, হত্যা করা যাবে। তাহলে তোমরা বুঝলে জিপ প্যাটেল কি তীব্র, সুতীব্র একটি বিদ্রুপ, ব্যঙ্গ, শ্লেষের মধ্য দিয়ে একটা রিভার্স সাইকোলজি অ্যাপ্লাই করে এই কবিতায় তুলে ধরলেন কিভাবে একটি গাছকে সুনিপুণভাবে হত্যা করা যায়। আশা রাখছি তোমরা কবিতাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এইরকমই যদি তোমরা আরো টেক্সটগুলোকে ভালো করে বুঝতে চাও, তোমাদের একটি ছোট্ট কাজ করতে হবে। পারবে কি? আশা করছি পারবে। তোমাদের নিচে যে একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে রাখতে হবে, এবং যে বেল আইকনটা আছে সেখানেও একটা ক্লিক করে রাখতে হবে। এর ফলে কি হবে না, ভবিষ্যতে যখন আমি আরো কোনো এরকম ভিডিও আপলোড করব তোমাদের পড়াশোনার বিষয়ে, তোমরা কিন্তু সরাসরি তার একটা নোটিফিকেশন পেয়ে যাবে, এবং সহজেই সেই পড়ার বিষয়টা সম্পর্কে তোমরা জানতে পারবে। তাহলে আজ এই পর্যন্তই থাকলো। তোমরা প্রত্যেকে ভালো থেকো।